গিন্নি, ও গিন্নি, জালটা এনে দাও তো, দেখি নদীতে কোনো মাছ পাওয়া যায় কিনা। তোমার কপালে কি আর মাছ জোটে নাকি? না পারো বিক্রি করতে, আর না পারি আমরা খেতে। এভাবে কি আর সংসার চলে নাকি? আমার বাবা কি দেখে যে তোমার সাথে বিয়ে দিয়েছিল, কে জানে। আরে গিন্নি, এবার একটু চুপ থাকো তো। এই সকালবেলা কি শুরু করলে? একদিন দেখবে ভগবান আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দিবে। এবার আমি আসি। এরপর সুশান জাল নিয়ে বাহিরে বেরিয়ে পড়ে আর হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যেতে থাকে। আর নৌকা নিয়ে মাছ মারতে চলে যায়। এই তো এখানে জালটা ফেলে দেখি। আরে যা, কোনো মাছ হয়তো নেই। আজ যে আমায় কিছু মাছ নিয়ে যেতেই হবে, বাড়িতে যে খাওয়ার মতো কিছু নেই। এরপর সুশান সব জায়গায় জাল ফেলতে থাকে। অবশেষে সে দুটি মাছ ধরতে পারে। আর সে মাছ দুটো নিয়ে সুশান বাড়িতে যায়। আর এভাবে বেশ কিছুদিন চলে যায়। আর একদিন সকালবেলা আরে হ্যাঁ গো, আমার যে অনেক খিদে পেয়েছে, কিছু একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করার মতো যে আমার কাছে কোনো কিছুই নেই, কি করব আমি? এখন কি আমাদের চুরি করে খেতে হবে নাকি? চুরি করা? আরে বাহ, ভালো একটা বুদ্ধি দিয়েছো তো। আমি এবার থেকে চুরি করব। কি কি বললে তুমি এসব? তুমি চুরি করবে? তাহলে তো সবাই আমাকে চোরের বউ বলবে। না না না, এ কাজ তোমার করতে হবে না। কপালে নেই ভাত, আর তোমার লেগেছে মান সম্মানে আঘাত, তাই না? এত কথা বুঝি না বাপু। জীবন বাঁচাতে চাইলে আমায় এ কাজ করতেই হবে। সেদিন রাতের বেলা সুশান প্রথমবারের মতো চুরি করতে গেল মোরলের বাড়িতে। সর সর, এই ধর ধর বেটাকে, ছাড়বি না। মোরলের বাড়িতে হইচই পড়ে গেল। চাচানোর আওয়াজ শুনে মোরলও বাহিরে বেরিয়ে পড়ল। আর সেদিন রাতে চোরকে বেঁধে রাখা হলো। পরদিন সকালবেলা ও, তাহলে তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিলি? তোর সাহস তো কম না। মোড়ল মশাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। মোড়লের বাড়িতে চুরি করতে এসেছিস, আবার ক্ষমা চাইছিস? মোড়ল মশাই, এই ব্যাটার উপযুক্ত শাস্তি দিন। তোর শাস্তি হলো তুই তোর বউকে নিয়ে এই গ্রাম থেকে বের হয়ে যাবি। আমি যেন কখনোই তোর মুখ এই গ্রামে আর না দেখি। না না মোড়ল মশাই, আপনি এরকম কাজ করবেন না। এ বাড়ি ফিরে ছাড়া যে আমাদের আর কিছু নেই। আমি এত কথা শুনতে চাই না। আজকের মধ্যে তোরা এই গ্রাম থেকে চলে যাবি। এ কথা বলে মোরল সেখান থেকে চলে গেল। অন্যদিকে সুশান তার বউকে নিয়ে গ্রাম থেকে চলে যেতে লাগলো। এই ছিল আমার কপালে। কত করে বললাম এরকম কাজ করো না, দেখলে তো এবার যে বাড়ি ছাড়া হতে হলো। আরে গিন্নি, কানের কাছে এমন ঘ্যান ঘ্যান করো না তো। আমি ভাবছি এবার আমরা কোথায় যাব। ওই যে এক মাঝি ভাইকে দেখতে পাচ্ছি, যাই ওনার কাছেই যাই। মাঝি ভাই, আমাদের একটু ও পারে নিয়ে যাবে? আসুন আসুন বাবু, নৌকাতে উঠে পড়ুন। এ কি হচ্ছে এসব? হঠাৎ এত ঢেউ কোথা থেকে এলো? ঢেউয়ের কারণে তারা সবাই পানিতে পড়ে গেল।
সুশানের বউ বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো। বাঁচাও, বাঁচাও, আ আ আ। তারা সেই ঢেউয়ে ভাসতে লাগলো। আর পরদিন সকালে তারা একটি পাড়ে নিজেদের দেখতে পেল। আরে একে, আমরা কোথায়? আমরা ঠিক আছি তো? হ্যাঁ গো, আমরা কোথায় চলে এসেছি? আর এই পানিগুলো নীল কেন? মনে হয় এটা কোনো নীল দিঘি। হ্যাঁ গো, আমারও তো তাই মনে হচ্ছে। কিন্তু মাঝি ভাই কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। উনি যে কোথায় চলে গেছে কে জানে। আমাদের এখানে ভালো একটা বাড়ি বানাতে হবে, আর আমি একটি জাল বানিয়ে এখানে মাছ ধরবো। এই কাজ ছাড়া যে আমি যে কোনো কাজই পারি না। আচ্ছা ঠিক আছে, তাই করো। এরপর তারা কিছুদিনের মধ্যে সেখানে একটি বাড়ি বানালো আর মাছ ধরার জন্য একটি জালও বানিয়ে নিল। এরপর থেকে সুশান সেই নীল দিঘিতে জাল ফেলে মাছ ধরতে লাগলো। আরে এ কি, এই মাছগুলো তো দেখতে নীল রঙের। এরকম মাছ আমি কখনো দেখিনি। তখনই সেখানে থাকা এক নীল জলপরি উঠে আসে। আরে এ তো দেখছি এক নীল জলপরি। হ্যাঁ, আমি হলাম নীলপরি আর এটা হলো আমার দিঘি, তাই এখানে সবকিছুই নীল রঙের। জলপরি, তুমি আমায় মেরো না। খাবারের অভাবের জন্য যে তোমার দিঘিতে আমার জাল ফেলতে হলো। না না, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার এই নীল দিঘিতে এসেছো তাই তোমায় স্বাগত জানাচ্ছি। তুমি যত ইচ্ছে এই নীল মাছ ধরে নিয়ে যেতে পারো। একথা শুনে সুশান অনেক খুশি হয়ে গেল আর জলপরীকে ধন্যবাদ জানালো। আর কয়েকটি নীল মাছ উঠিয়ে বাড়িতে নিয়ে গেল। গিন্নি, ও গিন্নি, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, এগুলো তো নীল মাছ। হ্যাঁ গো, এ মাছ তুমি কোথায় পেলে? নীল দেখিতে এসেছি। নীল মাছ ছাড়া আর কি মাছ পাবো শুনি? আরে নীল দিঘি যে এক নীল জলপরি। কি বলছো কি? এটা এক নীল জলপরীর দিঘি? হ্যাঁ গো, জলপরি তোমার কোনো ক্ষতি করেনি তো? না না, আমার কোনো ক্ষতি করেনি। আমি একদম ঠিক আছি। আর এখন থেকে আমি হলাম নীল দিঘির জেলে। হা 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 হা, আমার যে বেশ ভালো লাগছে। এবার তাহলে আমরা সুখেই দিন কাটাতে পারবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এরপর থেকে সুশান ও তার স্ত্রী সেই নীল দিঘির পাড়ে থাকতে লাগলো আর সুশান সেই নীল দিঘির মাছ ধরতো। এভাবেই তাদের এবার বুঝি এই গরমে মরেই যাব দাদা। এত গরম যে আর সহ্য করতে পারছি না। তা তুমি মন্দ বলনি। ওদিকে আমার ছোট মেয়েটা যে অসুস্থ হয়ে পড়েছে। ছোট মানুষ সারাদিন রোদে রোদে খেলে এই অবস্থা হয়েছে। হ্যাঁ দাদা, বাচ্চাদের রোদে যেতে দিও না। জানি না ভগবান আমাদের কপালে কি রেখেছে। সে কি আর বলতে, এই গরমে যে আমার ফসলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে যে কোনো পানি নেই। কেন রে, জমিতে আবার পানি দিসনি কেন? পানি তো দিতেই চাই, কিন্তু ওদিকে যে মোড়ল মশাই পানির দাম বেড়ে দিয়েছে, তাকে বলেছিলাম আমার জমিতে যেন পানি দিয়ে দেয়। কিন্তু মোড়ল মশাই বলেছে এই পানির জন্য নাকি তাকে 20 টাকা দিতে হবে। কি বলিস, আগে তো 10 টাকা করে নিত, এখন আবার 20 টাকা করে নিতে চাইছে। আর এজন্যই তো আমি জমিতে পানি দিতে পারছি না। কিন্তু যেভাবেই হোক জমিতে পানি দিতে হবে। ফসল ভালো না হলে আমরা চলবো কি করে? হ্যাঁ দাদা, আমাদেরই কপাল। জমির উপর নির্ভর করে চলতে হচ্ছে। থাকো দাদা, এবার বাড়িতে যাই, অন্যদিন দেখা হবে। আচ্ছা ঠিক আছে।
একথা বলে সজল সেখান থেকে চলে গেল। অন্যদিকে শিমুল তার জমিতে গেল। হায় ভগবান, একবার তো বৃষ্টি দাও। বৃষ্টিটা হলে মাথা থেকে দুশ্চিন্তা চলে যেত। হ্যাঁ গো, এই গরমের দিনে তুমি কোথায় গিয়েছিলে শুনি? এত রোদ উঠেছে যে বাহিরে তাকানোই যাচ্ছে না। আমার কি আর ঘরে বসে থাকার কপাল আছে গো গিন্নি? চিন্তায় চিন্তায় যে মরে যাচ্ছি, চোখের পাতা যে বন্ধ করতে পারছি না। কি যে করব। এত চিন্তা করে কি হবে বলো তো? ভগবান আমাদের কপালে যা রেখেছেন তাই তো হবে। যাও, নদী থেকে গোসলটা করে আসো, তারপর খাবার খেও। এরপর শিমুল নদীতে গোসল করতে চলে যায় আর গোসল করতে থাকে। মনে হচ্ছে সারাটা দিন এই পানিতেই বসে থাকি, সব আরামই পানিতেই আছে। কিছুক্ষণ পানিতে থাকার পর শিমুল উঠে পড়ে আর বাড়িতে যায়। তারপর খাবার খেয়ে নেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন সকালবেলা মাছ নিবে? মাছ, বড় বড় মাছ। আরে এই সকালবেলা কে মাছ বিক্রি করতে চলে এলো? বাহিরে গিয়ে দেখি তো। আরে ওই তো লোকটা যাচ্ছে। আরে দাদা, আরে ও দাদা, এদিকে আসুন। কি দিদি, মাছ নিবে নাকি? হ্যাঁ, ভালো ভালো মাছ আছে। কি কি মাছ আছে দাদা? এই তো দিদি, বড় বড় ইলিশ মাছ আছে, খুব সস্তায় পাবে। ওমা, ইলিশ মাছ! ইলিশ মাছ খেতে যে আমার অনেক ভালো লাগে। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি দেখে যাও। কি হলোটা কি? এভাবে ডাকছো কেন? হ্যাঁ, এই দেখো, এই দাদা যে ইলিশ মাছ নিয়ে এসেছে। হ্যাঁ গো, আমাদের জন্য কয়টা মাছ নিয়ে নাও। না না, এখন ইলিশ মাছ নেওয়া যাবে না, এখন যে ইলিশ মাছের অনেক দাম। আরে দাদা, কিসব বলছেন আপনি? ইলিশ মাছের দাম তো একদম সস্তা। এই গরমে ইলিশ মাছের দাম একদম কমে গেছে। আপনি যতগুলো ইচ্ছে নিতে পারেন। তাহলে কত করে মাছগুলো? দুইটা নিলে 5 টাকা দাম। দেখলে তো কত কম দামে দিচ্ছে এই ইলিশ। আর এই গরমের দিনে ইলিশ খেতে যে অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দুটো ইলিশ মাছ নিচ্ছি। দাদা, আপনি বরং দুটো ইলিশ মাছ দিয়ে দিন। এরপর সেই লোকটি তাদের দুটো ইলিশ মাছ দিয়ে দিল আর টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। আজ দুপুরে তাহলে এই ইলিশ মাছ রান্না করব। চলো এবার ঘরে যাই। তুমি ঘরে যাও আর আমি জমিতে যাই। দুপুরবেলা বাড়িতে খেতে আস, তুমি ইলিশ মাছ রান্না করো। আচ্ছা ঠিক আছে। শিমুল তার কাজে চলে যায় আর শিমুলের বউ সব কাজ করতে থাকে। তারপর রান্না বসিয়ে দেয়। রান্না বান্না শেষ হতেই তাদের বাড়িতে মেহমান চলে আসে। আরে দাদা বৌদি, তোমরা আমার বাড়িতে? হ্যাঁ, তোমায় দেখতে এলাম। অনেক দিন থেকে তো তোমার সাথে দেখা হয় না, বাড়িতেও আসছো না। আসলে অনেক গরম তো, এই জন্য কোথাও যাওয়া হয় না। আসো আসো, তোমরা বসো এখানে। আরে বাহ, আমি তো ইলিশের গন্ধ পাচ্ছি। তুমি কি ইলিশ রান্না করেছো নাকি? হ্যাঁ বৌদি, আমি আজ ইলিশ মাছ রান্না করেছি। আমার তো ইলিশ মাছ অনেক পছন্দ। তাহলে তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। এরপর শিমুলের বউ তার দাদা আর বৌদির জন্য খাবার নিয়ে আসে। তারা মজা করে খাবার খেয়ে নেয়। রান্নাটা বেশ দারুণ হয়েছে। তোমার হাতের খাবার খেয়ে অনেক ভালো লাগলো। হ্যাঁ, তোর বৌদি একদম ঠিক কথাই বলেছে। এবার আমরা চলি রে, আবার আসবো। তুই তোর জামাইকে নিয়ে বেড়াতে আসিস। আচ্ছা দাদা বৌদি,
ঠিক আছে। তারা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই শিমুল বাড়িতে চলে আসে। হ্যাঁ গো গিন্নি, আমায় খেতে দাও, বড্ড খিদে পেয়েছে যে। কি খেতে দেব তোমায়? কি খেতে দিব মানে? তুমি কি রান্না করনি? হ্যাঁ গো, রান্না তো করেছিলাম, কিন্তু দাদা আর বৌদি যে বাড়িতে এসেছিল তারা খেয়ে চলে গেছে। ভেবেছিলাম গরমের দিনে ইলিশের তরকারি দিয়ে খাবার খাবো, কিন্তু তা আর হলো না। আরে তুমি এত ভাবছো কেন শুনি? আমি তো একটা ইলিশ রান্না করেছিলাম, আর একটা ইলিশ এখনো আছে। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য রান্না করে আনছি। আরে বাহ, তাহলে তো খুবই ভালো হয়। যাও যাও, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো। এরপর শিমুলের বউ আবারও ইলিশ মাছ রান্না করে, আর এই গরমের দিনে তারা ইলিশ দিয়ে খাবার খেয়ে নেয়। বাবারে বাবা, কি যে রোদ উঠেছে, ছাতা দিয়েও যে কোনো কাজ হচ্ছে না। আর পারছি না, অনেক গরম। আরে ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি, কে যেন ওখানে বসে আছে। আমিও গিয়ে ওখানে একটু বসে পড়ি। আরে কি ব্যাপার দাদা, এখানে এভাবে বসে আছো যে? কি হয়েছে? হ্যাঁ, কি আর হবে, এই গরমে কি আর কাজ করা যায়, তাই গাছের নিচে বসে আছি। তা তুমি ঠিকই বলেছো, আজ অনেক গরম পড়েছে। আমিও দোকান বন্ধ করে এলাম। এভাবেই তারা দুজন কথা বলতে থাকে। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর বিমল বাড়িতে ফিরে আসে। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ গো, তোমার এই আসার সময় হলো। সে কখন বাড়ি থেকে বেরিয়েছিলে? এই গরমে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। এখন আমায় একটু খেতে দাও তো গিন্নি, অনেক দূর থেকে হেঁটে এলাম, অনেক খিদে পেয়েছে গো। ঠিক আছে, দিচ্ছি। এরপর বিমলের স্ত্রী বিমলকে খেতে দেয়। খাবার শেষ করে বিমল শুয়ে পড়ে। কি গো, এই গরমের দিনে তুমি ঘুমাবে নাকি? হ্যাঁ গো গিন্নি, অনেক ঘুম পাচ্ছে। গরমের দিনেই আমার বেশি ঘুম পায়, কি আর করব, এখন যে আমার ঘুমোতেই হবে। ঠিক আছে, ডাকবো না, তুমি ঘুমাও এবার। তারপর বিমল ঘুমিয়ে পড়ে। সে গ্রামের রাস্তার পাশে ছিল এক ডালিম গাছ। ডালিম গাছে ছিল অনেক ডালিম, আর সেখানে থাকতো এক ডাইনি। ডাইনির জন্য কেউ সেই গাছের ডালিম খেতে পারতো না। না, এই প্রত্যেকটা দিন ডালিম খেতে আর ভালো লাগে না, অনেক গরম পড়েছে। আর এই গরমের দিনের পান্তা খেতে খুব ইচ্ছে করছে। কি যে করি, যাই একটু গ্রামের ভিতরটা দেখে আসি, দেখি কোথাও পান্তা পাই কিনা। এই বলে সেই ডাইনি গ্রামে চলে গেল। আর সবার বাড়িতে উকি দিয়ে দেখতে লাগলো। না, কোথাও তো পান্তা দেখতে পেলাম না। এই গ্রামের মানুষগুলো কি পান্তা খায় না নাকি? আজ বরং চলে যাই। এরপর সেই ডাইনি তার ডালিম গাছে চলে এলো আর ডালিম খেতে লাগলো। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। একদিন রাতের বেলা। হ্যাঁ গো, তুমি বরং আজকে একটু বেশি করে চাল নিও, কাল সকালে পান্তা খাবো। ঠিক আছে, তাই হবে, আমারও পান্তা খেতে খুব ইচ্ছে করছে। এই বলে বিমলের স্ত্রী বেশি করে চাল নিল।
রাতের রান্না করে নিল আর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা বিমলের স্ত্রী রান্নাঘর থেকে পান্তাগুলো নিয়ে আসতে লাগলো, আর সে পান্তার গন্ধ ডাইনির নাকে এসে লাগলো। আহ, কি গন্ধ! মনে হচ্ছে কেউ পান্তা খাচ্ছে। আমাকেও যে পান্তা খেতে হবে। পান্তার গন্ধ যেদিক দিয়ে আসছিল ডাইনি সেদিক দিয়ে যেতে লাগলো। আর কিছুক্ষণ পরে ডাইনি বিমলের বাড়িতে চলে গেল। ও, তাহলে এই বাড়িতে পান্তা খাওয়া হচ্ছে। হ্যাঁ গো, তুমি খেতে থাকো, আমি রান্নাঘর থেকে মরিচ নিয়ে আসছি। এরপর বিমলের স্ত্রী রান্নাঘরে চলে যায় মরিচ আনতে, আর তখনই ডাইনি বিমলের স্ত্রী প্লেটের পান্তাগুলো খেয়ে নেয়। মরিচ নিয়ে আসার পর, কি গো, তোমার পান্তাগুলো খাওয়ার সাথে সাথে তুমি আমার পান্তাগুলো খেয়ে নিলে। আরে, তোমার পান্তাগুলো কে খেলো? নিজেই খেয়ে আবার বলছো কে খেলো? তুমি আমার জন্য একটুকু রাখলে না, সব পান্তা খেয়ে নিলে। এবার আমি কি খাবো? সকালে তো কোনো রান্নাও করা হয়নি। আরে গিন্নি, আমি সত্যি বলছি, আমি তোমার পান্তা খাইনি। হয়েছে, থাক, তোমায় আর কিছু বলতে হবে না। এ কথা বলে বিমলের স্ত্রী রাগ করে সেখান থেকে চলে গেল। অন্যদিকে ডাইনি হাসতে লাগলো। খুব মজা হয়েছে, পান্তাটা দারুণ ছিল। এবার আমি আমার জায়গায় চলে যাই। এরপর ডাইনিটা তার ডালিম গাছে চলে গেল। বিমলও তার কাজে চলে গেল। গ্রামে যার যার বাড়িতে পান্তার গন্ধ পেত, ডাইনি সেখানে গিয়ে পান্তা খেয়ে আসতো। এভাবে অনেকদিন চলে গেল। এবার দেখবো আমার পান্তা কে খায়। এই বলে বিমলের বউ পান্তা নিয়ে খেতে বসে, আর তখনই সেই ডাইনিটা সেখানে চলে আসে। একবার পান্তা মুখে দিতেই সেই ডাইনি সবগুলো পান্তা খেয়ে নেয়। আরে এ কি, আমার পান্তাগুলো কোথায় গেল? হায় হায় ভগবান, এ যে ডাইনির কাজ মনে হচ্ছে। ও মা! আরে গিন্নি, ও গিন্নি, কি হয়েছে তোমার? গিন্নি, আমি কোথায়? আরে গিন্নি, কি হয়েছে তোমার? ডাইনি, ডাইনি, ওগো, তুমি আমায় ডাইনির হাত থেকে বাঁচাও। ও যে আমাকেও খেয়ে ফেলবে। কিসব বলছো তুমি? এখানে কোথায় ডাইনি? আছে আছে, সে যে আমার পান্তাগুলো খেয়ে নিয়েছে। তুমি তাড়াতাড়ি তান্ত্রিককে খবর দাও। বউয়ের কথা শুনে বিমল তান্ত্রিক বাবাকে বাড়িতে নিয়ে আসে, আর ডাইনির ব্যাপারে সব কথা খুলে বলে। এসব শুনে তান্ত্রিক যজ্ঞ করতে শুরু করে, আর ডাইনিকে ডাকতে থাকে। আরে, কে আমায় ডাকছে? আমায় যে এখানে থাকতে দিচ্ছে না, তার কাছে যে আমায় যেতে হবে। কি হয়েছে রে? আমায় এভাবে ডেকে আনলি কেন? এসব কি শুরু করে দিয়েছিস তুই? তুই এই গ্রামের সবার পান্তা খেয়ে ফেলছিস কেন? এই গরমের দিনে পান্তা খেতে সবারই ভালো লাগে, আর তাই আমিও খেয়েছি। এতে দোষের কি রে? তুই তো কাউকেই খেতে দিচ্ছিস না, সব একাই খাচ্ছিস।
তোর জন্য গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে গেছে। তুই পান্তা খাওয়া ছাড়বি নাকি আমি তোকে বেঁধে রাখবো? না 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 না, আমি পান্তা খাওয়া ছাড়তে পারবো না। তাহলে তুই আমার কাছে বন্দি হয়ে থাক সারা জীবন। না না, আমায় বন্দি করিস না। এরপর আর তোমাদের পান্তা খাবে না। এবার আমি আসি। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আর বিমল ও তার স্ত্রী গরমের দিনে শান্তি মতো পান্তা খেয়ে নেয় আর সুখে শান্তিতে দিন কাটায়।